আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হচ্ছে ফিজিক্সের গতি পর্ব 2, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের গতি বা মোশন যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 2, এটার শেষ পর্ব। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কেউ আগের ক্লাসটা না করে থাকো, অর্থাৎ পর্ব 1 যদি কেউ না করে থাকো, অবশ্যই পর্ব 1 করে এরপর পর্ব 2 করতে আসবে, না হলে অনেক কিছুই হচ্ছে আজকের ক্লাসে বুঝতে পারবে না। এজন্য অবশ্যই পর্ব 1 বা আগের ক্লাসটা করে এরপর হচ্ছে এই ক্লাসটা করতে আসবে, তাহলে যত আজকে যা কিছু পড়াবো তার প্রায় সকল কিছুই তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি যেই টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর সূত্র, ঠিক আছে? তো আমার সাথে সাথে সবাই দ্রুত লিখে নিবে, পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর সূত্র। আচ্ছা, এখন কথা হলো যে পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর সূত্র, এই ব্যাপারটা আসলে কি কি মানে এই ব্যাপারটা দিয়ে আসলে কি মিন করে, ঠিক আছে? ধরো আমি এই মার্কারটা উপরের দিকে এইভাবে মারলাম, উপরের দিকে মার্কারটা আমি মারলাম, তাহলে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে, এটা হবে কি, এটা হবে হচ্ছে নিক্ষিপ্ত, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। আর মনে করো যে সাপোজ এখানে উপরে একটা মার্কার আছে, এই মার্কারটা আমি জাস্ট ছেড়ে দিলাম, এটা হবে হচ্ছে পরন্ত বস্তু। এখানে মার্কারটা আছে, আমি জাস্ট ছেড়ে দিলাম, এটা হবে পরন্ত বস্তু, ঠিক আছে? আর আমি এই মার্কারটা এখান থেকে উপরের দিকে মারলাম, এটা হবে, আচ্ছা এটা পড়ে গেল, আচ্ছা যাই হোক, আমার হাতে মার্কারটা আছে, আমি কি করলাম, মার্কারটা উপরের দিকে মারলাম, তো এইটা হবে হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আর উপরে মার্কারটা আছে, উপর থেকে আমি কি করলাম, মার্কারটা ছেড়ে দিলাম, এটা হবে পরন্ত বস্তু, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হইলো, তো আমরা এই বিষয়টা নিয়ে মূলত ডিল করব, পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু। তো এখন পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু ব্যাপারটা, এই সূত্রগুলো আসলে খুবই সহজ। আমরা আগের ক্লাসে 4টা সূত্র দেখছিলাম। কি রিলেটেড 4টা সূত্র? গতি রিলেটেড 4টা সূত্র, অর্থাৎ 4টি গতীয় সমীকরণ দেখছিলাম, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে দ্রুত লিখে নিবে, 4টি গতীয় সমীকরণ লিখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, 4টি গতীয় সমীকরণ লিখছিলাম। সেখান থেকে প্রথমে আমরা দেখছিলাম যে প্রথম সমীকরণটা ছিল v = u + at, যখন সমত্বরণ কাজ করে তখন আমরা, এটা ছিল গতি রিলেটেড ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্রটা ছিল হচ্ছে s = u + v / 2 × t, এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। থার্ড সূত্রটা কি ছিল? থার্ড সূত্রটা আমাদের ছিল হচ্ছে s = ut + ½ at², এবং 4 নম্বর সূত্রটা ছিল v² = u² + 2as বা u² + twice as। আচ্ছা, এই 4টা সূত্র ছিল হচ্ছে আমাদের গতি রিলেটেড 4টা সূত্র, ঠিক আছে? তো কথা হচ্ছে এই গতি রিলেটেড 4টা সমীকরণ বা সূত্র থেকেই আমরা ইজিলি পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা জেনারেট করতে পারি বা সূত্রগুলো পেতে পারি, একদম ইজি, জাস্ট সেম সূত্রগুলো হুবহু সেম থাকবে। জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ এর জায়গায়, গভীর মনোযোগ দাও, এ এর জায়গায় আমরা জি বসাবো। আচ্ছা, এ হচ্ছে ত্বরণ আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং এস এর জায়গায় আমরা এইচ বসাবো। আচ্ছা, এইচ মানে হচ্ছে উচ্চতা, আর পক্ষান্তরে এস মানে হচ্ছে সরণ, ঠিক আছে? তো কথা হচ্ছে আমরা এই 9-10 বা এসএসসি লেভেলে যেই সরণটাকে আমরা ডিল করি, কোশ্চেনে দেখবা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় যে সূত্র দেওয়া থাকে, ঠিক আছে? তো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় দেখবা যে অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে, ঠিক আছে? মানে অতিক্রান্ত দূরত্ব যেটা, ওইটাকে আমরা এস ধরি। এখন আমাদের অনেকের এই প্রশ্ন আসতে পারে যে কেন আমরা অতিক্রান্ত দূরত্বকেই কেন আমরা এস ধরি? কারণ এস মানে তো সরণ, তাহলে আমাদের পরীক্ষার কোশ্চেনে যে অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে সেটাকে আমরা কেন এস ধরি? সেটার কারণ হচ্ছে আমাদের এসএসসি লেভেলে বা 9-10 লেভেলে যেই দূরত্ব নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে? মানে ধরো কোনো একজন ধরো একটা বাসা থেকে বের হইছে বা ধরো একটা বিল্ডিং থেকে বের হইছে, ধরো
যে দিক বরাবর চলতেছিল ওই দিক বরাবরই সে চলতেছে, এরকম কাজ করে। এমন কাজ করে না যে সে একবার উত্তর দিকে গেল, এরপর উত্তর দিকের সাথে কোণ করে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে গেল, এরকম দিক চেঞ্জ হয় না, একটা দিকই নির্দেশ করে বা ওয়ান ডিরেকশনাল নির্দেশ করে, যে কারণে আমরা ইজিলি অতিক্রান্ত দূরত্বকেই মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করার সময় আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, যদিও সেটা সরল হওয়ার কথা ছিল। আশা করি বোঝা গেছে বিষয়টা। তো কথা হচ্ছে আমাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা জিনিস জাস্ট চেঞ্জ করব। সেটা হচ্ছে তোমরা সবাই লিখে নিবে, এর পরিবর্তে আমরা জি বসাবো এবং এর পরিবর্তে আমরা জি বসাবো এবং এস এর পরিবর্তে আমরা কি বসাবো, এইচ বসাবো। আচ্ছা, পরিচয়গুলো দিয়ে নি। এ মানে হচ্ছে কি, এ মানে হলো তোমরা সবাই লিখে নিবে, এ মানে ত্বরণ, আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, আর এস মানে হচ্ছে দূরত্ব, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। আচ্ছা, তো কথা হচ্ছে ধরো এই মার্কারটা আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে মার্কারটা আমি এখান থেকে ছেড়ে দিলাম, তো ছেড়ে দেওয়ার ফলে মার্কারটা যে পড়তেছে বা পড়তেছিল সেটা কিসের প্রভাবে পড়তেছিল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল গ্রাউন্ডের দিকে টানতেছিল। এই অভিকর্ষ বলটা গ্রাউন্ডের দিকে কি নিচের দিকে টানতেছিল, যেই কারণে এই মার্কারটা নিচের দিকে পড়তেছিল, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মার্কারটা নিচের দিকে পড়তেছিল। তাহলে অভিকর্ষ বলটা নিচের দিকে টানতেছে, মানে নিচ দিক বরাবর ক্রিয়া করতেছে। ঠিক আছে, আর মার্কারটা পড়তেছেও নিচের দিকে। কাজেই আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ইজি করার জন্য আমরা সূত্রে বসানোর খাতিরে আমরা সবসময় যেটা আমাদের জন্য সহজ হবে সেটা হচ্ছে নিচের দিক বরাবর আমরা প্লাস ধরবো। ঠিক আছে, নিচের দিক বরাবর প্লাস ধরবো, অর্থাৎ পরন্ত বস্তুর, আমি এখন পরন্ত বস্তুর সূত্রগুলো আগে লিখি। পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, ঠিক আছে, তো পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে আমরা কি করব, নিচের দিক বরাবর, যেহেতু পরন্ত বস্তু মানে কি, পরন্ত বস্তুর উদাহরণ হচ্ছে উপর থেকে জিনিসটা জাস্ট ছেড়ে দিছি, এটাই হচ্ছে পরন্ত বস্তু। ধরো মার্কারটা এখানে ছিল, আমি জাস্ট কি করলাম, ছেড়ে দিলাম, তখন এই যে মুক্তভাবে মানে পরন্ত বস্তু ছেড়ে দিছি, পরন্ত মানে বস্তুটা যে পড়তেছে। ঠিক আছে, তো আমরা আমাদের এসএসসি লেভেলে, তোমাদের যে এসএসসি লেভেল, সেই এসএসসি লেভেলে মূলত ডিল করা হয় মুক্তভাবে পরন্ত বস্তু, মানে কোনো বাধা, ঘর্ষণজনিত বাধা বা বাতাসের বাধা, কোনো ধরনের বাধা নাই। ঠিক আছে, জাস্ট মুক্তভাবে পড়তেছে পরন্ত বস্তু, মানে উপর থেকে নিচের দিকে পড়তেছে। ঠিক আছে, এইটা নিয়ে ডিল করা হয়। ওকে, তো ঠিক আছে, তো এই মানে তো এখন কথা হচ্ছে এই যে নিচ দিক বরাবর যে পড়তেছে না, এই নিচের দিকের জন্য আমরা এটাকে পজিটিভ ধরি, কারণ এটা আমাদের সূত্রগুলো যাতে ইজি হয় এবং অভিকর্ষ বলের প্রভাবে কি হচ্ছে, অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে। ঠিক আছে, এই কারণে আমাদের সকল ম্যাথমেটিক্যাল টার্ম যাতে ইজি হয়, এই কারণে আমরা ধরে নেই যে যখন নিচ দিক বরাবর কোনো কিছু পড়ে বা পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন সূত্রগুলো আমরা জেনারেট করি, তখন আমরা নিচের দিকে মানে তখন পরন্ত বস্তু বলতেই তো বোঝায় যে নিচের দিকে পড়তেছে, তখন আমরা সূত্রগুলোর খাতিলে আমরা যে কাজটা করি, সূত্রগুলোর তোমার এখানে পজিটিভ বসাই, নিচ দিক বরাবর যে দিকটা আমরা ধরি সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ ধরি এই সূত্রগুলো জেনারেট করি। আচ্ছা, যদি পজিটিভ ধরে সূত্রগুলো জেনারেট করি তাহলে দেখো সবকিছু মানে এই সূত্র হুবহু সেম থাকবে, জাস্ট এ আর জি ইন্টারচেঞ্জ হবে, মানে এ এবং জি ইন্টারচেঞ্জ হবে এবং এস এবং এইচ ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমি সেটা লিখি। তাহলে ভি ইকুয়ালস টু হবে ইউ প্লাস, এই যে এখানে কি ইউ তো ইউর মতোই থাকবে, ভি ভি এর মতোই থাকবে, জাস্ট এ আর এস এই দুইটা চেঞ্জ হবে। তাহলে এখানে এ আছে, অবশ্যই এ চেঞ্জ হয়ে যাবে, এ চেঞ্জ হয়ে কি হবে, জি হবে। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। আচ্ছা, টি টি এর মতোই থাকবে, জাস্ট চেঞ্জ হবে এ আর এস, এ এবং এস এই দুইটা চেঞ্জ হবে। যেখানে গতির সমীকরণ এ ছিল সেখানে পরন্ত বস্তুর সমীকরণ জি হবে। আর কেন প্লাস দিলাম, কারণ ওই যে আমি বললাম যে পরন্ত বস্তু পড়তেছে, মুক্তভাবে পড়তেছে এবং অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এই জন্য আমাদের মানে ম্যাথগুলো ইজি করার জন্য সূত্রে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে পজিটিভ ধরে থাকি। ঠিক আছে, এই কারণে এখানে প্লাস হয়েছে। ওকে, এই জন্য আমি এই প্লাসের ব্যাপারটা এখানে কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম। আচ্ছা, তারপর দ্বিতীয় নাম্বারে যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে এস, এস এর জায়গায় কি হবে, এইচ হবে। সবকিছু সেম, জাস্ট কি কি চেঞ্জ হবে,
এ এর জায়গায় জি হবে এবং এস এর জায়গায় এইচ হবে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর বেলায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এস এর জায়গায় কি হবে? এইচ হবে, এইচ। ওকে, তো এখানে তো কোনো এস, এখানে তো কোনো এ যুক্ত টার্ম নাই, তাহলে যেটা যেরকমটা ছিল ওরকমই হবে, অর্থাৎ ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আচ্ছা, ভালো কথা। তারপর 3 নাম্বার, এস এর জায়গায় এইচ হবে পরন্ত বস্তুর বেলায়। ওকে, তারপর ইউটি, ইউটি ইউটি ইউটির মতোই থাকবে, প্লাস হাফ এ এর বদলে কি হবে? এ এর বদলে হবে জি, ঠিক আছে? হাফ জি অ্যান্ড টি টি এর মতোই থাকবে, তাহলে হাফ জি টি স্কোয়ার। ওকে ওকে, এখন কথা হচ্ছে এখানে কেন প্লাস হইলো? এই কারণেই প্লাস হয়েছে কারণ আমরা দিকটা এই যে পরন্ত বস্তুর বেলায় যখন কোনো এইভাবে পরন্ত বস্তুর বেলায় তখন আমরা কি করছি? তখন আমরা পজিটিভ ধরে নিছি পরন্ত বস্তুর বেলায়। ওকে, তো এখানে পজিটিভটাই ধরা হয়েছে, ভালো কথা। তারপর 4 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ারের মতোই থাকবে। এখানে তো আর কোনো ভি, এখানে তো ভি আছে, এখানে তো ভি আছে, এখানে তো আর এ বা এইচ নাই, ঠিক আছে? ওকে, ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু 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 এর মতোই থাকবে। হ্যাঁ, এই যে এখানে এ আছে, এ কি হবে? এ চেঞ্জ হবে, এ চেঞ্জ হয়ে কি হবে? এ চেঞ্জ হয়ে জি হবে। ওকে, এবং এস আছে, এস চেঞ্জ হয়ে কি হবে? পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর বেলায় এইচ হবে। প্রশ্ন হলো এখানে প্লাস কেন হইলো? কিছুক্ষণ আগেই আমি বলছি, কারণ অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তেছে, যে কারণে আমরা দিকটাকে পজিটিভ ধরে নিয়েছি। এই কারণে প্রতিটা সূত্রতেই প্লাস হয়েছে, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, দেন ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, দেন এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, আশা করি পরন্ত বস্তুর বেলায় তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। এবার আমরা কি করব? এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর বেলায়। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমি আশা রাখি যে এই ব্যাপারটা তোমরা তুলছো, আমি এতটুকু মুছে দিচ্ছি, একটু উপরে লিখতেছি। এস চেঞ্জ হয়ে কি হবে? এইচ হবে। আচ্ছা, এখন খেয়াল করো, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু কি? ধরো ওই আমরা ছোটবেলায় এই করতাম, মানে ক্রিকেট বলকে প্রায় 5 তলা 6 তলায় উঠাইতাম, ঠিক আছে? ওটা উঠে কি হইতো? একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতো, মানে যদি ছাদে উঠানো লাগতো তাহলে 5 তলা 6 তলায় উঠাইতাম, ঠিক আছে? আর যদি নর্মালি কোনো একটা ওপেন ফিল্ডে ধরো উপরে এরকম 5-6 তলার, মানে সর্বোচ্চ যতটুকু উঠানো যায় ওইরকম উঠাইতাম আর কি। তো একটা সার্টেন উচ্চতায় যাইতো, নির্দিষ্ট একটা উচ্চতায় যাইতো, এরপর কি হইতো? এরপর ওইটা থেমে যাইতো, বা যখন থেমে যাইতো তখন কি হইতো? বেগটা জিরো হইতো। এরপর আবার কি হইতো? এরপর আবার অভিকর্ষ বলের প্রভাবে এরপর আবার অভিকর্ষ বলের প্রভাবে কি হইতো? ওই বলগুলা, মানে ক্রিকেট বলগুলো নিচের দিকে পড়তো। আচ্ছা, তো বিষয় হচ্ছে, এটা বলার কারণ হচ্ছে এই যে এভাবে আমি ছেড়ে দিলাম, ওকে, আমি ধরো এই মার্কারটা এইভাবে ছেড়ে দিলাম, উপর থেকে এইভাবে ছেড়ে দিলাম, এটা হচ্ছে পরন্ত বস্তু। আর আমি যখন মার্কারটাকে এরকম উপরের দিকে মারলাম তখন এটা কি হবে? তখন এটা হবে হচ্ছে, মার্কারটাকে যখন আমি উপরের দিকে মারলাম তখন এটা কি হবে? তখন এটা হবে হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে? অর্থাৎ আমি ছেড়ে দিলাম, এটা হচ্ছে পরন্ত বস্তু, আর আমি উপরের দিকে মারলাম, এটা হলো নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে? তো এখন নিক্ষিপ্ত বস্তুর বেলায় যে ঘটনাটা ঘটতেছে, অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, আর আমি কি করলাম? বস্তুটাকে নিক্ষেপ করলাম। তো এই তো অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, আর আমি নিক্ষিপ্ত বস্তু মানে উপরের দিকে বলটা বা মার্কারটা নিক্ষেপ করলাম, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম, ঠিক আছে? এই জন্য আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন, এটা মানে ম্যাথমেটিক্যাল, মানে যে আমরা যে ম্যাথগুলো করব, সেই ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদেরকে দ্বারা করাতে হবে, সেই সূত্রগুলো দ্বারা করানোর জন্য আমাদের যে দিকটা ধরতে হবে, সেই দিকটা আমরা নেগেটিভ ধরি। কারণ কি? কারণ অভিকর্ষ বলটা কাজ করতেছে কি? নিচের দিকে, ঠিক আছে? আর আমরা নিক্ষেপ করতেছি ওই অভিকর্ষ বলের বিরুদ্ধে, ঠিক আছে? অর্থাৎ অপোজিট ডিরেকশনাল যেটাকে বলে। তো এই কারণে আমরা নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা কি করি? মানে সূত্রটা, মানে আমরা দিকটা, সূত্রগুলো বসানোর জন্য দিকটা ঋণাত্মক বা নেগেটিভ ধরি, ঠিক আছে? ওকে, তো আমি সেটাই করতেছি নিক্ষিপ্ত বস্তুর বেলায়। নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা কি করি?
নেগেটিভ ধরি দিকটা, আচ্ছা তাহলে দিকটা যদি নেগেটিভ ধরে জাস্ট সূত্রের এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। কারণ কি? কারণ আমরা নিক্ষিপ্ত বস্তু মানে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে যেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, এই জন্য আমরা ম্যাথমেটিক্যাল এই টার্মগুলো ইজি করার জন্য আমরা ধরছি যে উপরের দিকটাতে নেগেটিভ, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, যে কারণে আমাদের ধরাটা ইজিয়ার হয়েছে। ঠিক আছে, তো এই নেগেটিভ ধরার কারণে জাস্ট সূত্রগুলোতে সব সেম থাকবে, সূত্রগুলোতে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমি করি, তাহলে এখানে হবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, দেন 2 নম্বর হবে হচ্ছে এইচ ইকুয়ালস টু, এখানে তো আর কোনো জিটি নাই, তাহলে হবে কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, দেন 3 নম্বর হবে হচ্ছে এইচ ইকুয়ালস টু, দেখো এখানে ছিল এস, তো এস এর বদলে এইচ হয়েছে, দেন ইউটি, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, কিন্তু এটা কি, এটা হচ্ছে নিক্ষিপ্ত মানে আমরা দিকটা ধরছি মাইনাস, এই জন্য মাইনাস হাফ, এই এ এর বদলে কি হবে, এর বদলে জি হবে, হাফ জিটি স্কোয়ার। আর 4 নাম্বারটা হবে হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি স্কোয়ারের মতোই থাকবে, ইকুয়ালস টু ইউ স্কোয়ার। আর আমরা যেহেতু দিকটা ঋণাত্মক মানে দিকটা ঋণাত্মক ধরেছি, এই কারণে ইউ স্কোয়ার মাইনাস 2 অ্যান্ড এ এর বদলে হবে জি 2g অ্যান্ড এস এর বদলে হবে এইচ। ঠিক আছে, 2gh। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ তাহলে আমাদের এই একটা মানে এই 4টা সূত্র আমরা ভালোভাবে বুঝে মনে রাখতে পারলে এবং এই ব্যাপারটা জাস্ট বুঝলে যে কোন দিকটা ধরছি এবং এর বদলে জি হয়েছে, এস এর বদলে এইচ হয়েছে, জাস্ট এই বেসিক জিনিসটুকু মনে রাখতে পারলে আমরা এই টোটাল 12 মানে টোটাল সবগুলো সূত্রই আমরা ইজিলি মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এই সূত্রগুলো তোমরা বুঝে বুঝে 2-3 বার প্র্যাকটিস করে ইজিলি মনে রাখবে। ঠিক আছে, তো তোমরা যখন এই বেসিকটুকু বুঝবে যে কোনটা মানে কোন দিকে আমরা পজিটিভ ধরছি, কোন দিকে নেগেটিভ ধরছি, আর এ এর বদলে জি হয়েছে আর এস এর বদলে এইচ হয়েছে। ঠিক আছে, এইচ কি, এইচ হচ্ছে উচ্চতা। ধরো এখান থেকে মার্কারটা পরন্ত বস্তুর বেলায় তো এখানে পড়তেছিল, পরে এই পর্যন্ত আসছে, তো এখান থেকে যে এই পর্যন্ত আসলো এতটুকুই তো উচ্চতা মানে এইচ, তো এখানে এইচটা এইভাবে ম্যাটার করে। আবার জি যেটা এই যে মার্কারটা পড়তেছে পরন্ত বস্তুর বেলায় কিসের প্রভাবে পড়তেছে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়তেছে, যে কারণে উপর থেকে নিচে পড়ার বেলায় যেই ত্বরণটা কনসিডার হয় সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ যেটার আদর্শ মান পৃথিবীতে যেটার আদর্শ মান ধরা হয় 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো আশা করি এতটুকু ব্যাপার তোমরা বুঝতে পারছো। তো তোমরা কি করবে, এই সূত্রগুলো বুঝে বুঝে 3-4 বার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে মনে রাখবে। হ্যাঁ, এবং আমি আশা করি যে যখন তুমি এই বেসিকটুকু যখন বুঝবা তখন তোমরা ইজিলি এই সূত্রগুলো মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো খেয়াল করো এই চ্যাপ্টারের সকল ম্যাথ আসলে মূলত এইগুলো দিয়ে, আর জাস্ট একটা অতিরিক্ত আর 2টা জাস্ট অতিরিক্ত সূত্র মনে রাখা লাগে যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। আমি জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি সূত্রগুলা। আচ্ছা, তো সবাই লিখে নিবে সমবেগের ক্ষেত্রে এই চ্যাপ্টারের সকল ম্যাথই তোমরা করতে পারবে। কিছুক্ষণ আগে যে কয়টা সূত্র দেখিয়েছি সেই কয়টা সূত্র দিয়ে প্লাস জাস্ট 2টা সূত্র অতিরিক্ত মনে রাখবে। সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছিলাম, একবার রিক্যাপ করে দিচ্ছি জাস্ট। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s equals to vt। ঠিক আছে, যেখানে s হচ্ছে কি, s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, v হলো সমবেগ, সবাই লিখে নিবে সমবেগ, আর t হলো সময়, আর s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সেই কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছি যে এখানে কেন s মানে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরি, সেটা হচ্ছে কোশ্চেনের আলোকে আমরা অতিক্রান্ত দূরত্ব s এই কারণেই ধরি, কারণ হলো আমরা ওয়ান ডিরেকশনালি কাজ করি এসএসসি লেভেলে। ঠিক আছে, ডিরেকশনগুলো চেঞ্জ হয় না, মানে হঠাৎ করে কেউ একজন রওনা দিছে, সে কোনো একটা রোলার কোস্টারে বৃত্তাকার ভাবে ঘুরতেছে বা এইভাবে ঘুরতেছে, মানে ডিরেকশন চেঞ্জ হয় যেটাকে বলে, অথবা রাস্তার বাঁক দিয়ে এইভাবে করতেছে, মানে
সে রাস্তার বাগ দিয়ে ঘুরে এত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, এই সমস্ত প্রবলেম তোমাদের এসএসসি লেভেলে নাই, অর্থাৎ দিক চেঞ্জ করার। অর্থাৎ সে যদি সাপোজ মনে করো কোনো একজন ব্যক্তি রওনা হয়েছে এখান থেকে, বাড়ি থেকে এই পর্যন্ত গেছে, ধরো এখানে ছিল বাড়ি তার, সে বাড়ি থেকে ধরো কোনো একটা বাজারে গেছে বা কোনো একটা হাটে গেছে এইখানে, ঠিক আছে? তো এতটুকু মনে করো 50 মিটার সে গেছে, 50 মিটার এই দিকে গেছে, তো এইটুক তার কি, এইটুক তার দূরত্ব ডি। আবার এইটুক তার সরণও, কারণ কি, কারণ সে ওয়ান ডিরেকশনালি এই পর্যন্ত গেছে, ন্যূনতম দূরত্ব এই 50 মিটারই, কাজে যাহাই ডি তাহাই এস, ঠিক আছে? এই কারণেই আমরা এসএসসি লেভেলে এই তোমার যখন এস মানে এস বা অতিক্রম মানে এস মূলত এস তো মূলত এস দ্বারা আমরা মূলত সরণ প্রকাশ করি, ঠিক আছে? গত ক্লাসে আমরা দেখছি। কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে, তাহলে আমরা কেন কোশ্চেনে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখন আসে, যখন দেওয়া থাকে অতিক্রান্ত দূরত্ব, তখন আমরা ডেটা লেখা বা উপাত্ত লেখা বা তথ্য লেখার সময় আমরা কেন ডান সাইডে এস দ্বারা হচ্ছে দূরত্বকে প্রকাশ করি? সেটার কারণ হচ্ছে মূলত এইটা, আমি যে ব্যাখ্যাটা দিলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, ওকে, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে ত্বরণের সূত্রটাও আমি গত ক্লাসে দেখাইছিলাম, এই সূত্রটাও মনে রাখা লাগবে, সেটা হচ্ছে a = v - u/t। আচ্ছা, যেখানে v হলো শেষ বেগ, সবাই লিখে নিবে, v হলো শেষ বেগ, u হলো আদি বেগ, এবং t হলো সময়। আচ্ছা, আমি আশা রাখি যে তোমরা এতটুকু লিখে নিছো। দেন আমি হচ্ছে এখন বোর্ড কোশ্চেন সলভ করতে স্টার্ট করব। আচ্ছা, আমি একবার চেক করে নিচ্ছি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। আচ্ছা, প্রথম যে বোর্ডের প্রবলেমটা দিয়ে আমি স্টার্ট করব, সেটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে প্রবলেমটা, ঠিক আছে? তো আমি সংক্ষেপে লিখি, দিনাজপুর বোর্ড 23 মানে DI.B, মানে দিনাজপুর বোর্ড কত সালে আসছে? 23 সালে আসছে, ঠিক আছে? প্রবলেমটা অনেকটা এইরকম, একটি ফুটবলে আঘাত করার পর, একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে, সবাই দ্রুত লিখবে, ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর, 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। আচ্ছা, তারপর কোশ্চেনে বলছে যে আঘাতের সময় বলটির বেগ ছিল, আঘাতের সময় বলটির বেগ ছিল 108 মানে 108 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখন কোশ্চেন হলো, গরু নাম্বার কোশ্চেনটা আগে করি, দেন আমরা ঘোড়া নাম্বার কোশ্চেনটা করব ইনশাআল্লাহ। তো কোশ্চেন হলো গরু নাম্বার, যে গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তোমরা অবশ্যই দ্রুত কোশ্চেনটা লিখে নিবে, ঠিক আছে?
ঠিক আছে, তো এখন আমরা ম্যাথটা বোঝার চেষ্টা করি। যে বলছে যে একটি ফুটবলকে আঘাত করার পর ফুটবলটি মাঠে, মানে কোন একজন খেলোয়াড় একটা ফুটবলের আঘাত করছে, ফুটবলটি মাঠে সুষম মন্দনে, তো মন্দনও তো এক প্রকার কি ত্বরণ, ঠিক আছে, সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব, অর্থাৎ এস এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো দূরত্বটা আমরা কি বলছি যে মানে দূরত্বটা আমরা ম্যাথ করার সময় এস দ্বারা প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ ওয়ান ডিরেকশনালি আমরা কাজ করি, ঠিক আছে। অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে, তাই গোলরক্ষক যদি বলটা ধরে ফেলে তাহলে তখন ভি এর মান 0 মিটার পার সেকেন্ড হবে। যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই, কিছুক্ষণ পর ইজিলি সবই বুঝতে পারবা ইনশাআল্লাহ। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এইটা হলো ইউর মান 108 কিলোমিটার পার আওয়ার। তো আমি যা বলছি অনেকে কিছুই বুঝো নাই, আশা রাখতেছি তো না বোঝাটা খুবই স্বাভাবিক। আমি এখন তোমাদের সবকিছু যেভাবে এক্সপ্লেইন করব আমি আশা রাখতেছি তোমরা সবকিছুই একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝে যাবে ইনশাআল্লাহ। তো দেখো যে বিষয়টা ঘটতেছে, এখন বলছে যে গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে, খুবই ভালো কথা। তো এখানে আসলে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি যে কি ঘটতেছে। মনে করো এখানে একজন, সাপোজ এখানে একজন মানে ফুটবলার আছে, ঠিক আছে, এখানে একজন ফুটবলার আছে, ধরো আমি প্রতীকী অর্থে জাস্ট এরকম বুঝাইলাম। তো এই ফুটবলার মনে করে যে সে একটা ফুটবলরে মনে করে কিক করছে, ওকে, সে পা দিয়ে মনে করে যে একটা ফুটবলরে কিক করছে, ঠিক আছে, আচ্ছা কিক করছে, ভালো কথা। তো এটা হলো ফুটবল। এখন কিক করার পর এখানে ধরো প্লেয়ার বা ফুটবলার আছে, সে বলটা কিক করছে, আর এখানে ধরো গোল পোস্ট, এই ধরো গোল পোস্ট, ঠিক আছে, আচ্ছা এই হলো ধরো গোল পোস্ট সাপোজ, আর এইখানে মনে করো গোলরক্ষক আছে, ঠিক আছে, এই হচ্ছে ধরো গোলরক্ষক, ওকে। আচ্ছা, তো এই গোলরক্ষকের কাছে মনে করো এখান থেকে মনে করো এখান থেকে এই যে দূরত্বটা, এখান থেকে মনে করো এই গোলরক্ষক পর্যন্ত যে দূরত্বটা সুষম মন্দনে 90 মিটার, সেই দূরত্বটা হচ্ছে 90 মিটার, অর্থাৎ 90 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এই দূরত্বটাই হলো 90 মিটার, অর্থাৎ এই যে ফুটবলার বলটা কিক করছে, কিক করার পর এই যে গোলরক্ষক বলটা ধরছে, ঠিক আছে, ধরার এই দূরত্বটুকু হচ্ছে 90 মিটার, 90 মিটার। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে এই যে গোলরক্ষক যে বলটা ধরছে, মানে বলটা শুরুতে কি করছিল, এই যে ফুটবলার আছে বা প্লেয়ার আছে সে প্রথমে কি করছে, বলটাকে কিক করছে বা লাথি মারছে। তো যখন বলটাকে কিক করছে, কিক করার সময় যে বেগটা দিছে সেটাই তো তার আদি বেগ বা শুরুর বেগ, ঠিক আছে, সেইটা দেওয়া আছে 108 কিলোমিটার পার আওয়ার। এই যে বেগটা প্রথমে দিছে সেটা হচ্ছে কি তার আদি বেগ বা শুরুর বেগ, সেটা হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার, ওকে। আচ্ছা, আর ফুটবলার যে বলটা ধরছে এখানে আনার পর সেটা কি, সেটা হচ্ছে শেষ বেগ, কারণ ধরো আদি বেগ বা শুরুর বেগে 108 কিলোমিটার পার আওয়ার বেগে কিক করছে। এখন এখানে বলটা আস্তে 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 মনে করো গোলরক্ষকের কাছে বলটা আসছে এবং গোলরক্ষক বলটা ধরে ফেলছে। তো যখন ধরে ফেলছে তার মানে বলটা থামায় ফেলছে, থামায় ফেলা মানে কি বেগ শূন্য হয়ে গেছে, তার মানে এখানে আসার পর বেগ হয়েছে ভি এর মান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমি আশা রাখি এই চিত্রটা এতটুকু তোমরা বুঝছো, ঠিক আছে। এখন বলছে যে গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে, অর্থাৎ টি এর মানটা চাইছি, কত সময় টি এর মানটা চাইছি, ঠিক আছে। তো এখন এই ম্যাথটা আমি সলিউশন করি বা সমাধান করি, ঠিক আছে। দেখো শুরুতে আমাকে বলছে যে আদিবেগ, সবাই দ্রুত লিখবে, এখানে আদিবেগ ইউর মান হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার এটা তো এসআই একক না, কারণ আদি বেগ বা শুরুর বেগ এটা তো এক প্রকার বেগ, ঠিক না। তো এই বেগের এসআই একক কি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা এসআই এককে নিয়ে করব, ঠিক আছে, কারণ শেষ বেগটা আমরা এসআই এককেই পাইছি 0 মিটার পার সেকেন্ড, আর অলওয়েজ এসআই এককে নিয়ে করাটাই ফিজিক্সের ক্ষেত্রে বেস্ট হয়, মানে আমাদের জন্য, তোমাদের এসএসসি লেভেলের জন্য বা হোক এইচএসসি লেভেল, মানে মেজরিটি কেস বা বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এসআই এককে নিয়ে করাটা মাচ বেটার, ঠিক আছে। তো আমরা এসআই এককে যদি নেই কিলোমিটার পার আওয়ারকে কিভাবে মিটার পার সেকেন্ড, এটা তো খুবই সহজ ব্যাপার, 108 ইন্টু 1000, তাহলে 108 ইন্টু 1000 মানে 1000 দেওয়ার ফলে কি হইলো কিলোমিটার, এই যে ধরো পার আওয়ার নাই, কিলোমিটার এটা মিটারে কনভার্ট হয়ে গেল। আর আওয়ারটা কি, পার আওয়ার মানে কি, পার আওয়ার মানে হচ্ছে দেখো কিলোমিটার পার আওয়ার মানে বুঝাচ্ছে কি, মানে বুঝাচ্ছে ধরো
সাপোজ কিলোমিটার, নিচে হচ্ছে এই যে পার আওয়ার, মানে এইচ এর উপরে ইনভার্স কি 1 বা h⁻⁻1, মানে কি এইচটা নিচে, মানে ম্যাথমেটিক্যাল বিষয়টা বোঝাচ্ছি। তাহলে কিলোমিটার, তাই কিলোমিটারের মিটারে কনভার্ট, কিলোমিটার কি বড় একক, বড় একক থেকে আমরা ছোট এককে যাব বা মিটারে যাব, তাহলে অবশ্যই কি করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এখানে নিচে কি আছে, আওয়ার আছে, তাহলে 1 ঘন্টা মানে আমরা সবাই জানি কি 3600 সেকেন্ড, মানে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড তোমরা করে দেখো 3600 আসে, তার মানে 3600। তো এই ব্যাপারটাই এখানে আমরা করব, 108 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে আলটিমেটলি কি হবে, এখানে আছে মিটারে, নিচে আছে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড। এই টোটালটা কিসে আছে, টোটালটা আসলে মিটারে, আর এটা আছে সেকেন্ডে, তাহলে হয় হচ্ছে মিটার পার সেকেন্ড। এস উপরে চলে গেলে h⁻⁻1 হয়। তাহলে দেখবা যে এখানে কত আসে, এখানে আসে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড আসে, 30 মিটার পার সেকেন্ড আসে, ঠিক আছে। এরপর শেষ বেগের মান আমরা কত জানি, শেষ বেগ ভি এর মান দেখলাম যে আমরা শেষ বেগ ভি এর মান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর দূরত্ব আমরা দেখছি কতটুকু, দূরত্ব দেখছি 90 মিটার, দূরত্ব এস ইকুয়ালস টু 90 মিটার। এখন আমাদের কি চাইছে, চাইছে হচ্ছে সময়, ঠিক আছে, সময় টি ইকুয়ালস টু হোয়াট, ওকে। আচ্ছা, তো এখন খেয়াল করো এই ম্যাথটা করার সময় আমাদের দেখতে হবে যে কি দেওয়া আছে আর কি চাইছে। দেখো আমাদের, আমরা ইউ পাইছি, আমরা ভি পাইছি, আমরা এস পাইছি, আমরা টি পাইছি। তাহলে খেয়াল করো আমরা এস এর এই ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র কিন্তু আমরা আগ থেকেই জানি, ঠিক না, যে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, অর্থাৎ কি দেওয়া আছে আর কি চাইছে ওইটা দ্বারাই কিন্তু আমরা খুব সহজে ম্যাথটা বের করতে পারি। কারণ দেখো এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, দূরত্ব আছে, সময় টি জানতে চাইছে, তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি। সেটা কি, সেটা হচ্ছে যে জানা আছে গতির ওই 4টা সূত্রের মধ্যে থেকে একটা সূত্র আমরা জানি কি, এই যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোর আলোকে আমরা দেখতেছি যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এইটা দেওয়া সুবিধাজনক। কারণ কি, কারণ এই ডাটাগুলো আমাদের জানা, যেমন এস জানা, ইউ জানা, ভি জানা, ঠিক আছে, আর 2 তো কনস্ট্যান্ট বা ধ্রুবক জানাই আছে। এখন এটা দ্বারা আমরা কি করব, টি এর মানটা বের করব। দেখো তাহলে কিন্তু এইটা দিয়ে করাটা সবচেয়ে সহজ হয়। তাহলে আমরা করি ম্যাথটা, তো এখান থেকে আমরা টি কে আর গুণন করে এই সাইডে পাঠিয়ে দিতে পারি। তাহলে হয় কি, টি ইকুয়ালস টু এস বাই ইউ প্লাস ভি বাই 2, ঠিক আছে। তো তোমরা নিচে লেখো, আমি সাইডে লিখতেছি। তাহলে এখানে আমরা বলতে পারি এস ইকুয়ালস মানে টি ইকুয়ালস টু এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু এস এর মান কত, এস এর মান আমরা পেয়েছি হচ্ছে 90 ডিভাইডেড বাই ইউর মান কত, ইউর মান হচ্ছে 30, ভি এর মান 0। এখন এইটাকে ভাগ দিচ্ছি হচ্ছে 2 দ্বারা। তো তোমরা ক্যালকুলেটর ক্যালকুলেশন করো, দেখো এটা হয় হচ্ছে 15 ডিভাইডেড বাই 90, তো দেখো 6 হয় কিনা, 6 সেকেন্ড। আচ্ছা ক্যালকুলেশন করি আমি, 90 ডিভাইডেড বাই আর একটা ভাগের মতো চিহ্ন আনলাম, 30 প্লাস 0 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 6 আসে। তো এটার আনসার আসবে 6 সেকেন্ড, ঠিক আছে, আনসার আসবে 6 সেকেন্ড। তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে সুতরাং, সবাই দ্রুত লিখবে, গোলরক্ষক 6 সেকেন্ডে, মানে কত সেকেন্ড সময় পর বলটি ধরতে পারবে, সেটা হচ্ছে 6 সেকেন্ড পর বলকে ধরতে পারবে, 6 সেকেন্ড পর বলকে ধরতে পারবে। আচ্ছা আমি আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো ঠিক আছে, তো কথা হচ্ছে আমি এখন ঘোড়া নাম্বারে যাব, ঠিক আছে, আমরা এখন ঘোড়া নাম্বারে যাব। তো আমি বোর্ডটা মুছে দিচ্ছি। ঘোড়া নাম্বার বলছে যে বলটিকে একই বেগে
ঘোড়া নম্বরে বলছে যে বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্বে উঠা সম্ভব হতো কিনা, উপরের দিকে একই দূরত্বে উঠা সম্ভব হতো কিনা। সবাই দ্রুত লিখে নেবে কোশ্চেনটা। আচ্ছা দেখো, এখন খেয়াল করো কোশ্চেনটা কি বলছে, যে ধরো এখানে বলটা যে ছিল, সাপোজ মনে করো বলটা ছিল, এখন আর কেউ এইভাবে এই দিকে মারতেছে না, এখন ধরো এই বলটাকে কেউ একজন হাত দিয়ে উপরের দিকে মারছে, অথবা মনে করো কোনো একটা মেশিনের মধ্যে লাগিয়ে ফিট করে দিছে, ওই মেশিনটা মনে করো যে ওই সেম বেগে কত, ওই যে 108 কিলোমিটার পার আওয়ার আদি বেগে উপরের দিকে বলটাকে নিক্ষেপ করছে, অর্থাৎ বলটা এখন কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে, যেখানে আদি বেগ কত, u ইকুয়ালস টু 108 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর শেষ বেগ v এর মান কত। এখন একটা ব্যাপার খেয়াল করো, যদি কেউ এইভাবে ওই সেম বেগে যদি কেউ নিক্ষেপ করেও নিচ থেকে উপরের দিকে, ধরো সার্টেন, এই যে মনে করো যে কেউ একজন কি করলো, উপরের দিকে নিক্ষেপ করলো, তো নিক্ষেপ করার পর, যেমন আমি একটা উদাহরণ দিছিলাম যে আমরা ছোটবেলায় কি করতাম, 5-6 তলার উপরে বল উঠাইতাম, তো নিচ থেকে যখন বল মারতাম তখন 5-6 তলা উপরে উঠতো ঠিকই, কিন্তু ঠিক 5-6 তলা ম্যাক্সিমাম যাওয়ার পরে কিন্তু বলটা কি হইতো, বলটা একটা সার্টেন বা একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পর থামতো, এরপর নিচে পড়তো। তো দেখো তোমরা দেখো, সেটা হচ্ছে বলটা উপরে উঠলো, তো বলটা উপরে উঠলো, উঠার পর একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর কিন্তু ঠিকই বলটা থামে, তো যখন বলটা থামে সেটাই কিন্তু ওর শেষ বেগ, কারণ শেষ বেগ অর্থাৎ ভি, অর্থাৎ ওই যে যখন থামলো বলটা যখন থামলো তখন সেই বেগটা কি 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো সেই ব্যাপারটাই আর কি বোঝানো হয়েছে যে ম্যাক্সিমাম উচ্চতায়, তাহলে সর্বোচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা ধরো কোনো একটা বলকে উপরের দিকে মারছে, এখান থেকে মারছে, এখানে সর্বোচ্চ উচ্চতা ধরো এখান থেকে এখানে উঠছে সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতায় উঠার পর কিন্তু বলটা থামে, তারপর নিচে পড়ে, তাহলে বলা যায় যে সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইটে বেগের মান বা শেষ বেগের মান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এই ব্যাপারটাই আমি লিখতেছি, তো এখানে ভি এর মান কি হয়, 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো সেটাই বলছে যে একই বেগে, বলটি কি একই বেগে, মানে সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে 108 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব কিনা, ভালো কথা। ওকে, তাহলে এখন আমরা ডাটাগুলো লিখে ফেলি, সলিউশন করি যে কি কি দেওয়া আছে আর কি চাইছে। হ্যাঁ, তো বলটাকে মারা হয়েছিল ধরো এখান থেকে, ওকে, তো এবার খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আমরা কি কি পাই, আদিবেগ ইউর মান 108 কিলোমিটার পার আওয়ার, যেটা আমরা কি পাইছি 108 কিলোমিটার পার আওয়ার, মানে যেটাকে আমরা গরু হতে পাইছি যে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে শেষ বেগ ভি এর মান 0 মিটার পার সেকেন্ড। ওকে, দেন একটা ব্যাপার খেয়াল করো, এই যে এখন এই যে কেসটা হয়েছে, এই যে ঘটনাটা হয়েছে, মানে যেটা আমি একদম ক্লাসের শুরুতেই ব্যাখ্যা করছি, মানে সেটা কি, সেটা হচ্ছে উপরের দিকে কোনো একটা কিছু মারছে, নিচ থেকে উপরের দিকে কোনো একটা কিছু মারা হয়েছে, দ্যাট মিনস নিক্ষিপ্ত বস্তু। তো নিক্ষিপ্ত বস্তুর কেজে একদম হুবহু গতির সূত্রগুলোই পালিত হয়, কিন্তু নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তুর বেলায় এ এর জায়গায় জি হয় এবং এস এর জায়গায় এইচ হয়, আর হচ্ছে নিক্ষিপ্তর বেলায় মানে উপরে যখন নিক্ষেপ করা হয় অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করি তখন মাইনাস ধরি, আর যখন পরন্ত বস্তু মানে নিচের দিকে কাজ করে তখন আমরা প্লাস ধরি। তো এই তো ব্যাপার, রাইট। তাহলে আমরা এখন ইজিলি বলতে পারি যে তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ মাস্ট ক্রিয়া করবে, তাহলে সেটা আমরা করি জি আর কি
অভিকর্ষজ ত্বরণ g ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা হচ্ছে আদর্শ মান। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে উচ্চতা। উপর দিক বরাবর দূরত্ব মানেই হলো তো উচ্চতা। এই যে একই দূরত্বে ওঠা সম্ভব কিনা, তো দূরত্বে উঠবে। ধরো এখান থেকে এতটুকু, ধরো সাপোজ এই যে মার্কারগুলো এখান থেকে এখানে উঠছে, তো এতটুকু দূরত্ব উঠছে, মানে এটাই তো কি হাইট বরাবর উচ্চতা। ঠিক আছে, আর এই কেসটা হচ্ছে কি কেস? এই কেসটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর কেস। আচ্ছা, তো উচ্চতা h ইকুয়ালস টু হোয়াট? ওকে, তো নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা লিখি যে জানা আছে, এটা তো নিক্ষিপ্ত বস্তুর কেস। ওকে ওকে, তো জানা আছে নিক্ষিপ্ত বস্তুর বেলায় এখন কথা হচ্ছে কোন সূত্রে আমরা ফেলাবো। তাহলে দেখো কি কি দেওয়া আছে, একটু গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ দাও। এখানে ভি আছে দেওয়া, এখানে আমাদের ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, হ্যাঁ, জি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে কোন সূত্র আসলে অ্যাপ্লাই করলে বেস্ট হয়? কিন্তু এখানে কিন্তু খেয়াল করো, টাইম কিন্তু আমরা জানি না। সাপোজ ওই বস্তুটারে আমরা কি করছি, নিক্ষেপ করছি। এখন সেই বস্তুটা নিক্ষেপ করার সময় আগের বার তো আমরা তো মানে ইজিলি হচ্ছে টাইমটা বের করছিলাম, কিন্তু এখানে তো আমাদের মূলত চাইছে যে কতটুকু উচ্চতা, মানে ওই সেম উচ্চতা উঠবে কিনা আগের মতো। তো আগে হচ্ছে আমাদের দূরত্ব দেওয়া ছিল, মানে এখানে আমাদের উচ্চতার ক্ষেত্রে দূরত্ব এটা বের করা লাগবে। ঠিক আছে, এখানে আমাদের উচ্চতা বরাবর মানে উপর বরাবর দূরত্ব বা উচ্চতাটা বের করা লাগবে। ঠিক আছে, আর আগের বার আমাদের দূরত্ব ঠিকই দেওয়া ছিল, জাস্ট সময়টা বের করছি। কিন্তু এখন তো আমরা সময় জানি না যে কতক্ষণ পর্যন্ত মানে ওইটা উঠতে থাকবে, সেটা তো আমরা জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা গতির যে 4 নম্বর সূত্রটা আমরা শিখছিলাম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, ওইটাকে আমরা অ্যাপ্লিকেবল করতে পারি এইখানে। তাহলে আমরা দেখছিলাম যে গতির 4 নম্বর সূত্রটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এখন হচ্ছে কি হচ্ছে, এটা তো নিক্ষিপ্ত বস্তু। তাই নিক্ষিপ্ত বস্তুর বেলায় কি হবে, মাইনাস হবে, চিহ্নটা মাইনাস হবে, আর a এর বদলে জি আসবে এবং এস এর বদলে এইচ আসবে। ঠিক আছে, আর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার এর মতোই থাকবে। তাহলে সূত্রটা দাঁড়াবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্রটা বসাই। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি ইজিলি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, তাহলে ভি স্কোয়ার লাস্টে যে শেষ বেগ বা হ্যাঁ শেষ বেগ সেটা হলো 0, 0 স্কোয়ার মানে 0 আলটিমেটলি। ঠিক আছে, ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন আমরা কি করবো, এই মাইনাস 2gh-টাকে বাম সাইডে নিয়ে আসলে হয় প্লাস 2gh, তো সেইটাই আমি করি। এটা হচ্ছে বা চিহ্ন। ঠিক আছে, আচ্ছা বা চিহ্নটারে আমি এইভাবে লিখছি। তো 2gh হবে এই সাইডে ইকুয়ালস টু ইউ স্কোয়ার। ওকে, তারপর যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, তাহলে আমি বলতে পারি অতএব h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ স্কোয়ারের মান কত আসে, 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান 9.8। তাহলে এখন দেখো কত আসে মানটা, 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 মানে 45.92 মিটার, 45.92 মিটার, যেটা কি আর আগের বার দূরত্ব ছিল কত মিটার, আগের বার দূরত্ব ছিল 90 মিটার মানে 90 মিটার, আর এবার 45.92 মিটার। তাহলে দেখো একই বেগে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি, দূরত্ব কিন্তু এক হচ্ছে না, আগের থেকে কম হচ্ছে। কারণ কি, কারণ এই ক্ষেত্রে একটা বাধা কাজ করতেছে। সেটা কিসের বাধা, তোমরা যারা জানো কমেন্টে জানাইতে পারো। সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণজনিত বাধা। অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, আর আমরা কি করতেছি, আমরা হচ্ছে বলটাকে মারতেছি উপরের দিকে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমরা কাজটা করতেছি। এই কারণে এই যে একটা বাধা পাচ্ছে, এই বাধাটা থাকার কারণে উপর বরাবর দূরত্বটা বা উচ্চতাটা কম হয়েছে কিসের থেকে, 90 মিটার অপেক্ষা কম হয়েছে। ঠিক আছে, আমি আশা রাখতেছি এই প্রবলেমটা তোমরা বুঝছো, লেস দ্যান 90 মিটার। ঠিক আছে, সুতরাং একই উপরে ওঠা সম্ভব নয়।
ওকে, তো আমি এখানে একটা বর্ডার দিয়ে এখানে লিখতেছি, তোমরা নিচে লেখো। সুতরাং একই উচ্চতায় উঠা, সুতরাং দূরত্ব এক হবে না, দূরত্ব এক হবে না। ঠিক আছে, আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দিলাম, ব্যাস। তোমরা কি করবে, তোমরা এইভাবে ডেটা লিখবে বা যা কিছু দেওয়া থাকবে সেগুলো এইভাবে সুন্দরভাবে লিখবে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সূত্র বসায় একদম সঠিকভাবে ক্যালকুলেশন করবে এবং লাস্টে এন্ডিং এভাবে দিয়ে দিবে। তো আমি আশা রাখতেছি যে তোমরা বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার আমি এই প্রবলেমটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সকল কিছু ঠিকভাবে বোঝা যাচ্ছে। তো খেয়াল করো, সেটা হচ্ছে এখন আমি যে প্রবলেমটা করাবো সেটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালে আসছে, সিলেট বোর্ড SB 23, সিলেট বোর্ড 2023 সালে আসছে। কোশ্চেনটা হচ্ছে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে, সবাই দ্রুত লিখবে, বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে, 5 মিনিট সমদ্রুতিতে চলে। ঠিক আছে, চলে সমদ্রুতিতে 20 থেকে, আচ্ছা 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো, চলে তারপর হচ্ছে দাঁড়ি না, চলে জেলা শহরে পৌঁছালো। আচ্ছা, তারপর বলছে আবার রিকশায়, এখন ধরো, আচ্ছা আগে কোশ্চেনটা লেখো দ্রুত। আবার রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসলো। আচ্ছা, এখন কোশ্চেন করছে গরু নাম্বার, আমরা আগে গরু নাম্বার করি, দেন আমরা ঘোড়া নাম্বার করব। আচ্ছা, তো গরু নাম্বার কোশ্চেন করছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো খেয়াল করো, সেটা হচ্ছে ঘটনাটা কি ঘটতেছে, সমতরণে অতিক্রান্ত দূরত্ব আসলে কোনটা, কোশ্চেনে যেটা বলছে আগে তাহলে আমাদের প্রথমে কোশ্চেনটা মানে পড়তে হবে ভালোভাবে। ঠিক আছে, গভীর মনোযোগ দাও। বলছে যে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিক্সায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসলো, মানে সে ব্যাক করছে সমবেগে। ওইটা পরের ব্যাপার, নিচের লাইনটা বাদ দাও, পরে মানে ওইটা পরে, ওইটা এখনের কাজ না। এখনের কাজ এইটা হলো, এইটা কোশ্চেনটা আবার পড়ো। এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আচ্ছা, তাহলে 5 মিনিট সমদ্রুতিতে, সমদ্রুতি আর সমবেগ একই ব্যাপার, সমদ্রুতি আর সমবেগ তোমাদের 9-10 লেভেলে, 9-10 বা এসএসসি লেভেলে একই ব্যাপার। কেন? ঠিক ওই সরণ আর দূরত্বের মতোই, কারণ আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, এটা লেখার দরকার নেই, জাস্ট বুঝো।
ধরো কোন এক ব্যক্তি এখান থেকে এতটুক সমবেগে মানে সমদ্রুতিতে মনে করো যে সেম ডিরেকশনে একই ডিরেকশনে মনে করো যে 5 মিনিট চলছে এবং মনে করো যে তার দ্রুতি ছিল ধরো 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড। এখন দিক বা ডিরেকশন ধরো একই আছে, তাহলে দ্রুতি যেটা বেগও বলা যায় একই, মানে যেটা দ্রুতি যাহাই দ্রুতি তাহাই আমরা এখানে বলতে পারি যে তাহাই বেগ বা ভেলোসিটি। ঠিক আছে, এই কারণে আমরা সমদ্রুতিতে সমবেগ তোমাদের লেভেলে বা এসএসসি লেভেলে ধরে মানে এসএসসি লেভেলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করার সময় তোমার যাহাই সমদ্রুতি বলবে সেটাকে তোমরা ইজিলি সমবেগ ধরতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। তো আমি আশা রাখতেছি যে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তো এখন বিষয় হচ্ছে 5 মিনিট সমদ্রুতি বা সমবেগে চলছে, এটা আমাদের দেখার বিষয় না, কারণ কোশ্চেনে সমবেগে বা সমদ্রুতিতে কতটুকু চলছে সেটা আমাদের জানতে চায় নাই, জানতে চাইছে সমতরণে কতটুকু চলছে। মানে সমতরণ বলতে কি বোঝায়, আগের ক্লাসে আমরা মানে জেনে আসছি যে ধরো সমান্তরণে সমহারে বেগ বৃদ্ধির হার বা সোজা কথায় বললে সমতরণ, মানে ধরো প্রথম 5 সেকেন্ডের বেলায় তার মানে কোন একটা বস্তুর ত্বরণ ধরো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবার 10 সেকেন্ড যাওয়ার পর 10 সেকেন্ড ধরো ওই বস্তুটা চলতেছে, 10 সেকেন্ডও ওই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আছে, 20 সেকেন্ডের বেলায় ওই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আছে, তখন আমরা বলতে পারি যেটা হচ্ছে সমতরণ। ঠিক আছে, যেমন দেখো এখানে এই যে মোটরসাইকেলটা 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলছে, তার মানে এই 20 সেকেন্ড সময়কাল ধরে ওর ত্বরণ এই সেমই ছিল, মানে সমান বা সুষমই ছিল। তাহলে আমরা বলতে পারি যে সুষম ত্বরণ বা সমতরণের মানটা হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এই যে এবং এই সমতরণে বা সুষমতরণে কতটুকু টাইম চলছে, 20 সেকেন্ড টাইম চলছে, কাজেই আমাদের এই 20 সেকেন্ড টাইম কালে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেইটা হচ্ছে আমাদের বের করা লাগবে। তো আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। তো এইটা আমি সবচেয়ে বেস্ট হয় এখন আমি চিত্র এঁকে জিনিসটা বুঝাবো। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, সেটা হচ্ছে সলিউশন করতেছি গরু নাম্বারের। মনে করো এই হচ্ছে তার বাসা, ওই ব্যক্তির বাসা, এখানে মনে করো তার মোটরসাইকেল এসে চড়ছে, তো আমি মোটরসাইকেলটা রাখলাম না, ধরো তাকে ই করলাম, ইমাজিন করে না যে মোটরসাইকেল এসে চড়ছে, তো প্রতীকী অর্থে আমি দেখাইলাম আর কি। তো সে মনে করো রওনা দিছে। আচ্ছা, প্রথম যখন ওই ব্যক্তিটা রওনা দিছে, আমাকে একটা ব্যাপার বলো, তখন কি ওই লোকটা গতিশীল ছিল? গতিশীল তো সে ছিল না, প্রথমে তো সে স্থির ছিল, ঠিক না? এই জন্য আমরা বলতে পারি ইউর মান 0 মিটার পার সেকেন্ড, মানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন ওই বস্তুটা মানে সরি ওই ব্যক্তি এখন কথা হচ্ছে ওই ব্যক্তিকে গতিশীল করার জন্য অবশ্যই মাস্ট একটা বল প্রয়োগ করা লাগবে, কারণ আমরা যারা আমরা নিউটনের প্রথম সূত্র পড়ছি তারা আমরা কি জানি যে বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু একটা গতি নিয়ে কি করতে থাকে, চলতেই থাকে। ঠিক আছে, বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই ব্যক্তির উপর ধরো বাহ্যিক বল প্রয়োগ, মানে এই ব্যক্তির উপর তো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে বস্তুটা স্থিরই থাকবে। মানে আমি কথাটা উইথড্র করে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তি 0 মিটার পার সেকেন্ডে প্রথমে ধরো স্থির, এখন এই ব্যক্তি মোটরসাইকেলের উপরে আছে, এখানেও সে স্থির, কারণ বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না। যখনই বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে তখনই সে গতিশীল হচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে এই গতিশীল হওয়ার পিছনে বাহ্যিক বলটা যে প্রদান করা হলো সেটা আসলে কিসের মাধ্যমে প্রদান করা হলো, সেই ব্যাপারটাই হচ্ছে মূলত ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ওই যে আগের ক্লাসে আমি গাড়ির উদাহরণ দিছিলাম, কোন একটা গাড়ি স্থির অবস্থায় আছে, অ্যাক্সিলারেটরে প্রেস করা হয়েছে বা ত্বরণ দেওয়া হয়েছে, তখনই সে কি হয়েছে, তখনই সে গতিশীল হওয়া শুরু করছে বা সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়া স্টার্ট করে দিছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো কথা হচ্ছে তাহলে তার অ্যাক্সিলারেশন বা ত্বরণের মান হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মনে করো যে সে এখান থেকে একদম এতটুক দূরত্ব, সে মনে করে এই 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারই এই ত্বরণেই সে চলছে, মানে সুষম ত্বরণ বা সমতরণেই চলছে, যেখানে সময়কাল বা সময় টি এর মান ছিল কতটুক সময়, 20 সেকেন্ড। মানে ধরো 20 সেকেন্ড ধরে এই ব্যক্তি মোটরসাইকেলে করে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ বা সুষমতরণে এতটুক দূরত্ব সে এই 20 সেকেন্ড ধরে চলে এই পর্যন্ত আসছে। এখন এই দূরত্বটা কত
সেই দূরত্বটা বের করতে বলছে, দূরত্ব। ঠিক আছে, তো এটা তো খুবই ইজি একটা প্রবলেম। তো আমি এখানে ডেটাগুলো লিখি। এখানে আদিবেগ সবাই দ্রুত লিখবে, u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। দেন ত্বরণ বা সুষম ত্বরণ a ইকুয়ালস টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে নেই, তাহলে কি হবে? 40 ইন্টু 10⁻⁻2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা একদম সহজে বলে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এটা তো একদম ইজি ব্যাপার, সেটা হচ্ছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ মিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক। আমরা যখন বড় একক থেকে ছোট এককে যাই, তখন আমরা 100 দ্বারা বা 10 স্কোয়ার দ্বারা গুণ করি। ঠিক আছে, যেমন মিটার থেকে সেন্টিমিটারে গেলাম। তো যখন আমরা বড় একক থেকে মিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক, যখন আমরা বড় একক থেকে ছোট একক গেলাম, তখন 10 স্কোয়ার দ্বারা গুণ করলাম। আর যখন আমরা ছোট স্কোয়ার মানে ছোট একক থেকে বড় এককে যাব, মানে সেন্টিমিটার থেকে মিটার, এটা ডিফারেন্স হলো 10⁻² বা 10⁻²। তো 10⁻² কখন হবে? যখন আমরা ছোট একক থেকে বড় এককে যাব। তো সেই ব্যাপারটাই করা হয়েছে। তাহলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এখন বিষয় হলো টি এর মান কত? টি এর মান 20 সেকেন্ড। এখন আমাকে কি চাইছে? অতিক্রান্ত দূরত্ব, মানে সময় টি এর মান 20 সেকেন্ড। আমাকে অতিক্রান্ত দূরত্ব বা এস এর মান চাইছে। অতিক্রান্ত দূরত্ব বা এস এর মান চাইছে। তো এটা তো খুবই সহজ একটা প্রবলেম। সেটা হচ্ছে, আমরা কি জানি যে আমরা জানি বা জানা আছে, দেখো যে ডেটাগুলো দেখা আছে এটা হলো কোন সূত্রে আমরা ফেলাইতে পারি। সমতরণের ক্ষেত্রে গত ক্লাসে আমরা গতির যে 4টা সূত্র মানে শিখে আসছি, তার থেকে কোনটা বসানো যায়? ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা ইজিলি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রে আমরা ফেলাইতে পারি। তাহলে আমরা সেটাই করি, যে জানা আছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস ইকুয়ালস টু ইউর মান কত? ইউর মান, যেহেতু সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, তাহলে ইউর মান ছিল 0 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু এ এর মান কত? এ এর মান হচ্ছে 0.4 ইন্টু টি এর মান কত? টি এর মান 20 স্কোয়ার। দ্যাট ইজ, অতএব এস এর মান কত আসে? দেখো, এস এর মান আসে হচ্ছে 80 মিটার। হাফ ইন্টু 0.4 ইন্টু 20 স্কোয়ার, অর্থাৎ 80 মিটার। সুতরাং সেই 20 সেকেন্ড সুষম ত্বরণে চলে 80 মিটার দূরত্ব বা 80 মিটার দূরত্ব সে অতিক্রম করতে পারে। এটা হলো আমাদের আনসার। আশা করি টোটাল ম্যাথটা আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এখন আমি পরের প্রবলেম, অর্থাৎ ঘোড়া নাম্বার করতে যাব। সেটা হচ্ছে, আচ্ছা এবার খেয়াল করো, ঘোড়া নাম্বারে আমাদের বলছে যে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করো। ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করো। আচ্ছা, ভালো কথা। তো খেয়াল করো, এটা আমরা সলিউশন করতেছি বা সমাধান করতেছি। এই যে ব্যক্তি ছিল, যে বাড়ি থেকে বের হয়েছিল,
মোটরসাইকেলে কোথায় গেছিল? জেলা শহরে গেছিল, ঠিক না? তো ধরো এই মনে করো যে জেলা শহর, ঠিক আছে, এইটা মনে করো জেলা শহরের 0 পয়েন্টে একটা বিল্ডিং অবস্থিত, ঠিক আছে। তো এই ব্যক্তি মোটরসাইকেলে প্রথমে ধরো এখান থেকে উঠছে বাড়ি থেকে। তো প্রথমে কি করলো, ওই যে আমরা দেখলাম 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে প্রথমে 20 সেকেন্ড চলছে। কতটুকু টাইম চলছে? 20 সেকেন্ড চলছে। তো ধরো 20 সেকেন্ড চলে এইখানটায় পৌঁছেছি, ঠিক আছে, এইখানটায় পৌঁছেছি। কতটুকু সময় চলে? t=20 সেকেন্ড। ওকে, আচ্ছা। তো পৌঁছানোর পর সেই দূরত্বটা আমরা কতটুকু পাইছিলাম? যতটুকু সময় সে ত্বরণে চলছিল, মানে 20 সেকেন্ড সময়, এই যে এতটুক, সেটা কতটুকু পাইছিলাম? 80 মিটার বা 80 মিটার পাইছিলাম। কোথা থেকে পাইছি? গরু হতে পাইছি, ঠিক আছে। ওকে, তো এখন বিষয় হচ্ছে তারপরে কি করলো? তারপরে এই ব্যক্তি কি করলো? তারপরে এই ব্যক্তি মনে করে এখানে আসার পরে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে। এখানে আসার পর একটা বেগ প্রাপ্ত হয়েছে। কারণ কি? কারণ যতক্ষণ তার ত্বরণ চলতে থাকবে ততক্ষণ তার বেগ বৃদ্ধি হইতে থাকবে। কারণ ত্বরণ মানে কি? ত্বরণ মানে আমরা জানি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালি যদি দেখি তাও আমরা কি দেখব? ওই যে কোন একজন ব্যক্তি গাড়িতে বসে আছে, সে কি করতেছে? গাড়ি যে ড্রাইভার সাহেব আছে তিনি কি করতেছে? যতক্ষণ সময় সে অ্যাক্সিলারেটর প্রেস করে রাখবে ততক্ষণ সময় গাড়িটার কি হবে? সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাবে। আর যদি অ্যাক্সিলারেটর না প্রেস করে ওই সেম বেগে যদি রাখে তাহলে ওই সমবেগে চলতে থাকবে, মানে ত্বরণ হবে না, ত্বরণের মান 0 হবে, ঠিক আছে। আর যদি ব্রেক চাপে তখন ঋণাত্মক ত্বরণ বা মন্দন হবে, বা গাড়ি সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাইতে থাকবে। এই ব্যাপারটা গত ক্লাসে আমি বলছিলাম, ঠিক আছে। তো কথা হচ্ছে এইখানে আসার পর তো ওই ব্যক্তির একটা বেগ প্রাপ্ত হয়েছে, ঠিক না? হ্যাঁ, বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা বের করার জন্য আমরা জানি কি, যে উই নো, সেটা হচ্ছে আমরা গতির প্রথম সূত্র দিয়ে তো আমরা সেটা বের করতে পারি। v = u + at। ইউর মান ছিল 0 প্লাস a এর মান ছিল কত? 0.4। কোথা থেকে পাইলাম? গরু হতে পাইছি। ইন্টু t এর মান কত? 20 সেকেন্ড। অতএব এখানে আসার পর তার বেগটা আমরা বের করতে পারতেছি। আবার খেয়াল করো, প্রথমে তো সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, তার মানে আদি বেগ বা ইউর মান 0 মিটার পার সেকেন্ড, এবং সে যে ত্বরণটা দিছিল অর্থাৎ 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার ত্বরণ, সমত্বরণ বা সুষম ত্বরণ। এই ত্বরণে সে 20 সেকেন্ড চলছে। তো চলার ফলে এই বেগ বৃদ্ধি পেতে 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 পেতে, মানে ত্বরণ দেওয়ার ফলে বেগ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেতে 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 এই ধর এইখানে আসছে 20 সেকেন্ড চলছে। ওই দূরত্বটা আমরা পাইছি 80 মিটার, ঠিক আছে। কিন্তু আমরা তো এইটা জানি না যে তার এখানে আসার পর বেগটা কত। এখানে আসার পর বেগটা তো লাগবে, কারণ এই সেম বেগ নিয়েই তো সে আবার 5 মিনিট এখানে চলছে, ঠিক না? এই যে বেগটা এখানে প্রাপ্ত হয়েছে এই ত্বরণ দেওয়ার ফলে, এখানে আসার পর এই যে 80 মিটার আসার পর যেটা আমরা গরু নম্বরে পাইলাম, সে একটা বেগ প্রাপ্ত হয়েছে। তো সেই বেগটা প্রাপ্ত যে হয়েছে সেই বেগ নিয়েই তো সে পরের 5 মিনিট সমদ্রুতিতে চলছে, যেটা আমাদের দূরত্ব বের করতে লাগবে এতটুকু। ওকে, আমি আশা রাখতেছি আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো এখন তো সেই ভি এর মানটা আমরা কেমনে পাই? ইউর মান জানি, এ এর মান জানি গরু থেকে, আর টি এর মানও জানি। তাহলে আমরা ইজিলি আমরা শেষ বেগটা পাইতে পারি। দেখো কত হয়? 8 মিটার পার সেকেন্ড। আমি ক্যালকুলেশন করে ফেলছি, তো তোমরা ক্যালকুলেটারে সঠিকভাবে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। 8 মিটার পার সেকেন্ড। তো এবার খেয়াল করো, সেটা হচ্ছে এখন এইখানে আসার পর সে কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে? 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। এখন এই 8 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়েই কিন্তু এই পরের 5 মিনিট চলতে থাকবে, মানে 300 সেকেন্ড। 5 মিনিট মানে কি? 5 6 30, মানে 300 সেকেন্ড টাইম। ওকে, তো তো তাহলে সমবেগের ক্ষেত্রে তাহলে এখন আমরা কি বলতে পারি যে এখানে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস টু কি? কিছুক্ষণ আগেই বা আগের ক্লাসেই সূত্র দেখে আসছি, এস ইকুয়ালস টু ভিটি। তো ভি এর মান সমবেগ, মানে এই সমবেগ নিয়েই পরের 5 মিনিট চলছে। দেখো বাবা, সেটা হচ্ছে সেটা হচ্ছে সাহিত্যের ভাষাটা ধরাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ভি এর মান কত? ভি এর মান 300। আচ্ছা, ভি এর মান তো 300 না, ভি এর মান কত? 8 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর মান হচ্ছে 300, ঠিক আছে। তাহলে কত হয় দেখো, এস এর মান হবে ব্র্যাকেটে মিটার, তাহলে কত মিটার হয়? 2400 মিটার। 3 আর 24, 2 শূন্য, হ্যাঁ 2400 মিটার। তোমরা ক্যালকুলেটরে সঠিকভাবে করবে। তাহলে এবার খেয়াল করো, তাহলে এতটুকু দূরত্ব কত হয়, কতটুকু পাইলাম? সমবেগে 5 মিনিট চলার ফলে
এ আরো দূরত্ব করছে 2400 মিটার। তাহলে এখন আমরা ইজিলি এখানে আমরা এস এর মান পাইছি, তাহলে আমরা S1 এর মান কত পাইছিলাম? S1 এর মান পাইছিলাম 80 মিটার, আর S2 এর মান পাইছি S2 এর মান পাইছি হচ্ছে 2400 মিটার, অর্থাৎ সমবেগে যতটুকু চলছে। তাহলে এখন এটা হচ্ছে S2, ঠিক আছে। অতএব তার বাড়ি থেকে হাটের দূরত্ব, মানে তার বাড়ি থেকে হাট না তো, তার বাড়ি থেকে জেলা শহর, তার বাড়ি থেকে, এটা ধরো জেলা শহরের 0 পয়েন্ট একটা বিল্ডিং, তাহলে তার বাড়ি থেকে জেলা শহরের দূরত্ব হবে কি? অতএব ওই ব্যক্তি মানে তার বাড়ি থেকে জেলা শহরের দূরত্ব কত হবে? S = S1 প্লাস S2। এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি, এখানে 24, এখানে 80, মানে 2480 মিটার, হোয়াটএভার। তাও আমরা কি করব, ফর্মালিটি মেইনটেইনের জন্য যোগটা করে দিব, 2400 প্লাস 80 মিটার, এখানে আমরা বলতে পারি = 2480 মিটার, ঠিক আছে। অতএব তার বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাতে মোটরসাইকেলে সময় লাগবে, জেলা শহরে পৌঁছাতে সময় লাগবে মোটরসাইকেলে কত, এটা কিন্তু দেওয়াই আছে, পৌঁছাতে সময় লাগবে, সেটা কত দেখো। প্রথমে 20 সেকেন্ড সময় সে সমতরণে চলছে, মানে 20 সেকেন্ড সময় এতটুকু, মানে 20 সেকেন্ড সময় সমতরণে চলে এতটুকু আসছে সে, তারপর আবার সে 5 মিনিট চলে এই একদম জেলা শহরে পৌঁছে গেছে। তার মানে কি 300 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড, অর্থাৎ 300 প্লাস 20 সেকেন্ড, যে ডাটাগুলো আমাদের দেওয়াই আছে 320 সেকেন্ড। এখন প্রশ্ন হইল তাহলে আমরা দূরত্বটা কেন বের করলাম, সেটা আমরা এখন এই লাস্টের স্টেপটা দেখব, ঠিক আছে। লাস্টের স্টেপটা বলছে যে ওই ব্যক্তি, দেখো গভীর মনোযোগ দাও, যে ওই ব্যক্তি রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরছে। মানে দেখো এখানে কিন্তু কোশ্চেনে বলে নাই যে রিকশায় একবার 7.75 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আবার সে ওই রিকশাটা স্লো করে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আবার রিকশাটা তার গতি বাড়ায় সে পরে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এগুলো কিন্তু কিচ্ছু বলে নাই। জাস্ট বলছে রিকশাটা 7.75 মিটার পার সেকেন্ড বেগে চলছে। মানে কি, মানে ওই রিকশাটা একদম সেই জেলা শহর থেকে যখন ওই ব্যক্তি একদম তার বাসায় ব্যাক করছে, ব্যাক করার টোটাল টার্মে ওই রিকশাটার বেগ ছিল, মানে দ্বিতীয় ক্ষেত্রে আর কি, যখন সে ব্যাক করতেছে ওই ব্যক্তি 7.75 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস কি সমবেগ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে আবার সমবেগের ক্ষেত্রে জানা আছে কি, সমবেগের ক্ষেত্রে জানা আছে S = VT। তো এখান থেকে কিন্তু আমরা টাইমটা পেয়ে যাই যে T = আর গুণন করিস, তখন হয় হচ্ছে S/V। এখন খেয়াল করো এই এসটা কি টোটাল এসটা না, টোটাল দূরত্বটা না, অর্থাৎ এই যে টোটাল দূরত্বটা, দ্যাট মিনস 2480 মিটার, 2480 মিটার। তো এই টোটাল দূরত্বটা আমরা যদি এই কাজগুলো না করতাম, তাহলে তো আমরা টোটাল দূরত্বটা পাইতাম না। তা টোটাল দূরত্বটা না পাইলে তো আমরা কখনোই এই দ্বিতীয় ক্ষেত্রে কি সময় লাগতো সেটা তো বের করতে পারতাম না। এই কারণেই মূলত আমরা শেষ বেগটা বের করে আমরা কি করছি, আমরা এই টোটাল দূরত্বটা বের করছি, যাতে আমরা সেকেন্ড স্টেপটা বের করতে পারি, বা ওই ব্যক্তি জেলা শহর থেকে যে বাড়িতে ব্যাক করছে সেইটার সময়টা আমরা যাতে বের করতে পারি, সেই জন্যই মূলত এই টোটাল দূরত্বটা বের করা। কারণ এই সমবেগের সূত্রে যে এস আছে, এই এসটার জন্য টোটাল এসটা আমার লাগবে, বা টোটাল দূরত্বটা আমার লাগবে, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা বলতে পারি এস এর মান কত, 2480 ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান হচ্ছে এই যে একদম রিকশাটা একদম সমবেগে চলছে, সেটা হচ্ছে 7.75। আনসার কত আসে দেখো, আনসার আসে হচ্ছে, আমি পাশে লিখলাম তোমরা নিচে লেখো, সেটা হচ্ছে আনসার 320 সেকেন্ডই আসে, 320 সেকেন্ডই আসে। তাহলে আমরা বলতে পারি, আমি এখানে উপরে লিখতেছি তোমরা নিচে লেখো, যে অতএব T1 = T2, মানে ওই লোক বাড়ি থেকে জেলা শহরে যেতে যেই সময় লাগবে, আবার বাড়িতে ফিরে আসার ওই একই সময় লাগবে। তার মানে বুঝতে পারছো কিছু, ওই রিক্সাটা একদম মনেই হয় যে একদম এরোপ্লেনের, মানে আমি রূপকর্তে বুঝে দিছি, মানে এমন ভাবে রিক্সাটা চালাইছে, মানে আমরা অনেক সময় বলি না যে রিক্সা উড়োজাহাজের মতো যাচ্ছে, মানে এরোপ্লেনের মতো যাচ্ছে। তো হইতেও পারে ওই রিক্সাটা একদম মানে
রিক্সার যে মামা ছিল মানে হেভি স্ট্রঙ্গার, ঠিক আছে, মানে একদম এরোপ্লেনের বেগেই মনে করো যে, মানে এরোপ্লেনের মতো করেই মনে করো যে রিক্সাটা চালাইছে, ঠিক আছে, যে কারণে ওই মোটরসাইকেলটা জেলা শহরে যাইতে যেই পরিমাণ সময় লাগছে, মোটরসাইকেলটার ওই আসার সময় রিক্সায় ব্যাক করছে মামা, রিক্সায় তার বাসায় ব্যাক করতে ওই সেম পরিমাণ সময় লাগছে, ঠিক আছে। তো ওকে, তো আমি এখন একটা কাজ করবি, আমি আশা রাখতেছি যে মানে সুতরাং একই সময় লাগবে। সুতরাং জেলা শহরে যেতে ও আসতে মানে ব্যাক করতে একই সময় লাগবে, আসতে একই সময় লাগবে। আচ্ছা, তোমরা ঠিক এইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাথগুলো করবে, একদম একুরেটলি ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করবে, যাতে ক্যালকুলেশন যাতে ঠিক থাকে, সবকিছু একুরেটলি করার ট্রাই করবে। তাহলে আমি আশা রাখতেছি যে তোমরা প্রত্যেকেই বোর্ডে যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আমি যে কাজটা করব, তো আজকের লাস্ট প্রবলেম আমি এবার দেখতেছি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। তো আমি এখন বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে। ঢাকা বোর্ড 22 সালে আসছে। দেখো সবাই আমার সাথে সাথে লিখবে, এটা একটা গ্রাফ রিলেটেড প্রবলেম, ঠিক আছে, বাট মারাত্মক ইজি। নিচে অলওয়েজ আমরা কি গতদিন এরকম একটা প্রবলেম দেখছিলাম, সেখানে আমাদের তথ্য দেওয়া ছিল, আমরা গ্রাফ আঁকছি, আর এখানে গ্রাফ দেওয়া আছে, আমাদের তথ্যগুলো বের করতে হবে, ঠিক আছে। তো ধরো এখানে ধরো শুরু হয়েছে এখান থেকে 0, তারপর হচ্ছে এখানে ধরো 5 সুষমভাবে এরকম দেওয়া আছে 5, তারপর ধরো এখানে দেওয়া আছে 10, তারপর মনে করো দেওয়া আছে 15, ঠিক আছে, তারপর ধরো দেওয়া আছে 20, তারপর মনে করো দেওয়া আছে 25, তারপর মনে করো দেওয়া আছে 28, তারপর ধরো দেওয়া আছে 30। আচ্ছা, আবার এখানে কি দেওয়া আছে, এখানে এটা মূলত সময়, টাইম সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদের বলতাম না যে তোমরা এক্স অ্যাক্সিস বরাবর কি ধরবে, টাইম ধরবে যখন গ্রাফ আঁকবে, ঠিক আছে। তো ওরা মানে যে স্যার কোশ্চেন করছে তারা এভাবেই মানে যে স্যাররা কোশ্চেন করছে তারা এইভাবেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো খেয়াল করো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ দিছি, তো মনে করো যে এখানে ধরো 5 সুষমভাবে দিতেছে ধরো, এরপর মনে করো এখানে 10, তারপর ধরো এখানে ধরো 15, তারপর মনে করো লাস্ট এখানে 20। এখানে ধরো কি দেওয়া আছে, বেগ, অর্থাৎ ভি মিটার পার সেকেন্ড বেগে দেওয়া আছে, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ মানে মিটার পার সেকেন্ডে দেওয়া, আর এক্স অ্যাক্সিস বরাবর টাইম সেকেন্ডে দেওয়া, ঠিক আছে। অর্থাৎ একটা বেগ বনাম সময় লেখচিত্র আমাদের দিয়ে দিছি, ঠিক আছে। তো এখন গরু নম্বর কোশ্চেনটাকে করি, দেন আমরা ঘোড়া করব। গরু নম্বর কোশ্চেনে বলছে, ও আচ্ছা, তার আগে আমরা গ্রাফটা কমপ্লিট করি। সেটা হচ্ছে ধরো এই 10 বরাবর সোজাসুজি, আগে আমি কি কি করি সেটা তোমরা আমার সাথে সাথে লেখো। 15 পর্যন্ত নিচে, অর্থাৎ এই পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, ওকে, দেন 20 যেটা আছে সেটাও 15 পর্যন্তই বেগ উঠছে। আচ্ছা, ভালো কথা। পনেরো সোজাসুজি, দেন সমবেগ, আচ্ছা, দেন ঘটনা যেটা ঘটতেছে
5 থেকে 10 পর্যন্ত ত্বরণ হয়েছে, মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আর সি থেকে ডিতে কি হয়েছে, 28 পর্যন্ত সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাইছে বা মন্দন হয়েছে, ঠিক আছে। তো এটা এইভাবে গ্রাফটা নেমে গেছে। আমি বুঝাই দেবো, সমস্যা না, আগে তোমরা আঁকো। আচ্ছা, তো ওরা নামকরণ করছে, এইটারে এ দিছে নাম, এইটারে বি দিছে নাম, এইটারে সি দিছে নাম, এইটারে ডি ধরো নাম দিছে ওদের ইচ্ছা, মানে তাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো গরু নাম্বার কোশ্চেনে বলছে যে এবি অংশের ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, তো এখন একটা ব্যাপার গভীর মনোযোগ দাও, সেটা হচ্ছে তোমাদের গ্রাফটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এক্স অ্যাক্সিস বরাবর সময়, আমি যখন বলছি যে তোমরা যখন নিজেরাও গ্রাফ আঁকবে এক্স অ্যাক্সিস বরাবর সময় ধরবে বা টাইম ধরবে, তো ওরা এক্স অ্যাক্সিস বরাবর টাইম বা সময়কে রিপ্রেজেন্ট করছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওরা বেগ বা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, প্রথম এবি অংশে কি হচ্ছে দেখো, এবি অংশে সময়ের সাথে সাথে এই যে সময়ের সাথে সাথে বেগ কি বৃদ্ধি পাচ্ছে, আর সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার কি আমরা বলি ত্বরণ, অর্থাৎ এখানে এবি অংশে ত্বরণ হইতেছে, ঠিক আছে। এরপর বিসি অংশে কি হচ্ছে দেখো, বিসি অংশে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে সাথে বেগ যা ছিল তাই আছে, দ্যাট মিনস এখানে কোনো ত্বরণ হইতে আছে না, সমবেগে চলতেছে, ঠিক আছে। বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ধরো, ওই যে আমি এক ব্যক্তির কথা বলছিলাম, মানে একজন ড্রাইভার সাহেবের কথা বলছিলাম গাড়িতে একদম শুরুর লেকচার থেকে, সেই ড্রাইভার সাহেব মনে করো ত্বরণ দিয়ে বেগ বৃদ্ধি করতে 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 সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি করতে 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 একটা অবস্থানে নিচে, যখন গাড়িটা একটা ভালো স্পিড পেয়েছে, ধরো 80 কিলোমিটার, মানে সাপোজ উদাহরণ দিচ্ছি, ধরো 80 কিলোমিটার পার আওয়ারে বেগ মানে গাড়িটা চলতেছে। এখন এই অবস্থায় ড্রাইভার সাহেব মনে করো যে আর অ্যাক্সিলারেটরে সে প্রেস করতেছে না, তো তিনি ওই বেগেই ধরো গাড়িটা চালাচ্ছে, তাহলে সমবেগে যাচ্ছে, তাহলে কি সে আর অ্যাক্সিলারেশন দিচ্ছে না বা ত্বরণ দিচ্ছে না, তখন গাড়িটা সমবেগে চলতেছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো তখন তার ত্বরণ হচ্ছে না, তখন ত্বরণের মান শূন্য, সমবেগে চললে তাই ত্বরণের মান হয় শূন্য। আর যদি থিওরিটিক্যালি বলি বা মানে ম্যাথমেটিক্যালি বলি, তখন আমরা জানি কি যে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, মানে কেউ লেখার দরকার নেই, জাস্ট বুঝো ভি মাইনাস ইউ বাই টি। তো মনে করো যে এখানে ওই 80 কিলোমিটার পার আওয়ারে চলছিল, ধরো 80 মানে কিলোমিটারে ম্যাটটা করে ধরো, মানে ধরো সাপোজ মনে করো 80 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা চলতেছিল, তাহলে 80 মাইনাস 80 ডিভাইডেড বাই ধরো সে এইভাবে ধরো টাইম দিয়ে রাখছে, মানে সে মনে করো যে একদম 50 সেকেন্ড মনে করো যে সে ওই 80 মিটার পার সেকেন্ডই ওই ড্রাইভার সাহেব অ্যাক্সিলারেশন বা ত্বরণ না দিয়ে ওই সমবেগী গাড়িটা চালাইতেছিল, তাহলে আলটিমেটলি তখন কি হয়, 80 মাইনাস 80 0 ডিভাইডেড বাই 50, আলটিমেটলি থাকে কি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকে, ঠিক আছে, মানে ত্বরণ হয় না। এই ব্যাপারটা আমি গত ক্লাসেও বুঝাচ্ছি, এই ক্লাসে একবার বুঝাই দিছি। এই ক্ষেত্রে বাস্তব উদাহরণ দেখো, এই যে বিসি অংশে কোনো ত্বরণ হয়েছে, কারো লেখা লাগবে না, জাস্ট বুঝো। এখানে 15 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে গাড়িটা, তাহলে 15 আদি বেগ, শেষ বেগ এখানেও 15 মাইনাস 15 কতক্ষণ চলছে, এই যে দেখো 10 সেকেন্ড টাইম চলছে, তাহলে আলটিমেটলি 0/10, তাই 0/10 মানে কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। তাহলে সমবেগে চললে ত্বরণের মান শূন্য হয়। প্র্যাকটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি তোমরা আমি আশা রাখতেছি যে তোমরা বুঝতে পারছো, এবং আমরা সকলে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে, এবং বিসি অংশে কি হচ্ছে, দেখো বিসি অংশে কি হচ্ছে, বিসি অংশ মানে সিডি অংশে কি হচ্ছে, সিডি অংশে সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাচ্ছে, মানে মন্দন হচ্ছে, আর মন্দনও এক প্রকার ত্বরণ, যেটাকে বলে ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ সিডি অংশে ঋণাত্মক ত্বরণ হচ্ছে বা মন্দন হচ্ছে, ঠিক আছে। তো এখন আমাকে ওরা বলছে যে মানে আমাকে তারা বলছে যে এবি অংশের ত্বরণ নির্ণয় করো, তাহলে এবি অংশে যে ত্বরণটা নির্ণয় করবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আদি বেগ কত, এই এ বিন্দুর যে বেগটা সেটাই তো আদি বেগ, সেটা কত 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো সেটা আমি লিখি যে আদি বেগ এখানে আদি বেগ ইউর মান 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, শেষ বেগ মানে এ বি অংশ, তাহলে এ বি অংশ মানে কি, এ বিন্দু থেকে শুরু, শেষ বিন্দু হচ্ছে বি বিন্দুতে শেষ হয়েছে, তাহলে শেষ বেগ আমরা বলতে পারি শেষ বেগ ভি ইকুয়ালস টু কত, দেখো 15 মিটার পার সেকেন্ড, 15
মিটার পার সেকেন্ড। এবং আমরা ইজিলি বলতে পারি এই এবি অংশটা কতটুকু সময়কালকে নির্দেশ করতেছে, 10 - 0 বা 10 সেকেন্ডকে। তাহলে সময় t = 10 - 0 সেকেন্ড বা 10 সেকেন্ড। বলছে কি যে এবি অংশের ত্বরণ, তাহলে ত্বরণ a = হোয়াট। তো আমরা জানি কি, জানা আছে সলিউশন বা সমাধান করতেছি আমরা জানি বা জানা আছে ত্বরণের সূত্রটা প্রয়োগ করে দিলেই তো হচ্ছে ত্বরণ a = v - u/t। তাহলে v এর মান কত 15 মাইনাস u এর মান কত 5 ডিভাইডেড বাই t এর মান কত 10। তো উপরে থাকে কত 15 - 5 মানে 10। তাহলে 10/10 = 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং এবি অংশের ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা রাখতেছি যে তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এবার আমি ঘোড়া নাম্বারে চলে যাচ্ছি। তো খেয়াল করো, ঘোড়া নাম্বারে বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, ঘোড়া নাম্বারে বলছে কি যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এটা আমরা সমাধান করি বা সলিউশন করি। আচ্ছা, তো এটা মূলত 3 স্টেপসে করা লাগে। আগের ক্লাসে আমরা এটা একটা ম্যাথ করছি, পারার কথা। তো দেখো প্রথমে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এবি অংশে কিছুক্ষণ আগে আমরা পাইছি যে এবি অংশে ত্বরণ কত, এবি অংশে মানে এবি অংশের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। ঠিক আছে, মানে S1টা বের করব আমরা। তো এবি অংশে আমরা ইউর মান পাইছি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড মানে আদিবেগ। শেষ বেগ ভি এর মান পাইছি 15 মিটার পার সেকেন্ড। দেন আমরা কি পাইছি সময় বা টি দেখলাম কত একটুকুর জন্য 10 সেকেন্ড বা 10 - 0 সেকেন্ড বা 10 সেকেন্ড। তো এখানে আমরা কি চাইছে S1টা আমরা আগে বের করি। তো আমরা জানি কি, জানা আছে S1 = দেখো আদিবেগ জানা, শেষ বেগ জানা। আদিবেগ জানা যেটা 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ জানা 15 মিটার পার সেকেন্ড এবং সময় জানা 10 সেকেন্ড। তাহলে আমরা গতির এই সূত্রটা জানি না যে S = u + v/2 × t, যেটা সহজে বের করা যায়, ওইটাই অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে S1 = u + v/2 × t। তাহলে ইউর মান কত, ইউর মান 5, ভি এর মান কত 15 ডিভাইডেড বাই 2 × t এর মান কত 10। তাহলে আমি 100 মিটার পাইছি আনসার। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। ঠিক আছে, এবার তারপর দেখো বিসি এর ক্ষেত্রে কি হচ্ছে। বিসি অংশে তোমরা নিচে লেখো, নিচে আমার জায়গা নাই দেখে আমি সাইডে লিখতেছি। বিসি অংশে কি হচ্ছে দেখো, বিসি অংশে আদিবেগ ইউর মান ছিল 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ভি এর মানও 15 মিটার পার সেকেন্ড, মানে সমবেগে চলতেছে, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। আর সময় টি এর মান 20 - 10 সেকেন্ড বা বলা যায় যে 10 সেকেন্ড। এখন আমরা S2 বের করব। তো গাড়িটা যেহেতু সমবেগে চলছে বিসি অংশে, তাহলে আমরা বলতে পারি যে বিসি অংশের জন্য যে সমবেগের ক্ষেত্রে S2 = v × T2। আচ্ছা, এখানে T1 ছিল, ঠিক আছে, T1 মানে প্রথম ক্ষেত্রের সময়। আচ্ছা, তাহলে ভি এর মান কত 15 × T2 এর মান কত 10, তাহলে আমরা পাইছি হচ্ছে 150 মিটার। আচ্ছা, এরপর লাস্টের অংশটা হচ্ছে সিডি অংশ। সিডি অংশ, সিডি অংশে যে অতিক্রান্ত দূরত্ব বের করব,
সি এর ক্ষেত্রে আমরা তো বেগটা জানি, ঠিক না? তাহলে আদি বেগ ইউর মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ দেখো, শেষ বেগ একদম একদম এখানে নেমে গেছে, অর্থাৎ জিরোতে নেমে গেছে। তাহলে শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। টি এর মান কত? দেখো টি এর মান 28, 28 মাইনাস 20, 28 মাইনাস 20 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ড। ঠিক আছে, এখন আমার S3 বের করা লাগবে, অর্থাৎ সিডি অংশের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা S3 ইকুয়ালস টু কি করতে পারি, যে আবার লিখতে পারো, বা জানা আছে লিখতে পারো, S3 ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কারণ কি, ইউ জানা আছে, ভি জানা আছে, টি সময় জানা আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বটা একদম ইজিলি আমরা বের করতে পারতেছি। আচ্ছা, তাহলে ইউর মান কত? 15, দেন ভি এর মান কত? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত? 8। তাহলে এখানে কত হলো? 60 মিটার। দেখো তোমরা আনসার বের করো 60 মিটার আসে কিনা দেখো। আচ্ছা, তাহলে অতএব আমি এখানে বলতে পারি যে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 এর মান কত আসে? 100 প্লাস 150, S2 এর মান হচ্ছে 150 প্লাস S3 এর মান হচ্ছে 60, দ্যাট মিনস 210, 310 মিটার আসে, 310 মিটার আসে, যা গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সুতরাং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব 310 মিটার বা 310 মিটার। তো এতটুকু তোমরা লিখে নাও। তো আমি আশা রাখতেছি যে এই যে পর্ব 1 এবং পর্ব 2তে আমি যা কিছু এসেনশিয়াল বেসিকগুলো হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করেছি, সেগুলো তোমরা বুঝেছো। এবং আমি যে গত ক্লাসে একটা সিকিউ মানে সৃজনশীল, এবং এই ক্লাসে 3টা সিকিউ বা 3টা সৃজনশীল, মোট 4টা সিকিউ তোমাদেরকে আমি বেসিকের আলোকে, এসেনশিয়াল বেসিকের আলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি আশা রাখতেছি যে আমরা এই 4টা সিকিউই আমরা বেসিক সহ সঠিকভাবে আমরা বুঝতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা যদি এই 4টা সিকিউ, অর্থাৎ পর্ব নম্বর 1 এবং পর্ব নম্বর 2, পর্ব 1 ও পর্ব 2, এই দুইটা পর্বের এই টোটাল 4টা সিকিউ তোমরা বেসিক সহকারে আমি যা বোঝানোর চেষ্টা করেছি তা যদি তোমরা বুঝে থাকো, আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা এই চ্যাপ্টারের বাকি যে সিকিউগুলো আছে, তোমরা টেস্ট পেপার বা মেডিজিএর বিগত বছরে আসা বোর্ডের যে সৃজনশীল বা সিকিউগুলো আছে, সেগুলোর ম্যাক্সিমামই তোমরা নিজেরাই সেগুলো ইজিলি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি তোমাদেরকে এইচডব্লিউ দিব। তোমরা অবশ্যই এইচডব্লিউ লিখে নিবে, তারপর আজকে ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তো খেয়াল করো, সবাই এইচডব্লিউটা লিখে নিবে। এইচডব্লিউ হচ্ছে প্রথমে সিডব্লিউ এর ম্যাথ এইচডব্লিউ করা, এরপর দ্বিতীয়ত হচ্ছে মেইন বুক একবার রিডিং পড়া, মেইন বুক একবার রিডিং দেওয়া, মেইন বুক একবার
রিডিং দেওয়া। তৃতীয়ত হচ্ছে টেস্ট পেপার বা মেড ইজি থেকে বিগত বছরে বোর্ডে আসা যে কোনো 10টা সিকিউ, বুঝে বুঝে এইচডব্লিউ করা। আচ্ছা, অ্যান্ড লাস্ট যে কাজটা সেটা হচ্ছে বিগত বছরে বোর্ডে আসা যে কোনো 100টা এমসিকিউ বুঝে বুঝে এইচডব্লিউ করা। বিগত বছর অবশ্যই সেটা বোর্ডে আসা হইতে হবে। বিগত বছরে বোর্ডে আসা 100টা এমসিকিউ বুঝে বুঝে এইচডব্লিউ করা। তোমরা সবাই এগুলো লিখে নাও। আর তোমরা আমি আশা রাখতেছি যে তোমরা এতটুকু লিখে ফেলছো। আর এই টোটাল সবগুলো কাজ অবশ্যই তোমরা টাইমলি করবে। এই হোমওয়ার্কগুলো বা এইচডব্লিউ গুলো অবশ্যই তোমরা টাইমলি করবে, ঠিক আছে? তো এবং এই কাজগুলো করার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টার অর্থাৎ গতি বা মোশন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই কাজগুলো করার মাধ্যমে টাইমলি গতি বা মোশন চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই তোমাদের যে টাইম আছে, যে সময়টুকু আছে, সেই সময়টুকু অবশ্যই তোমরা প্রপার ওয়েতে প্রপারলি তোমরা এই সময়টুকু তোমরা কাজে লাগাবে। এবং আমি আশা রাখতেছি যে তোমরা প্রত্যেকেই তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা প্রত্যেকেই একটা ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।